চেষ্টা শুধু তোমার জন্য। লেখিকা সামিয়া ইসলাম, কণ্ঠে আমি মাইশা। পর্ব 4। বিদ্যালয়ের গার্ডেন সাইড, যেখানে রোদের মধ্যে বসে কিছু পাগলপন্থা স্টুডেন্ট হাসে, গান গায় আর মাঝে মাঝে জীবনটাকে থামিয়ে দেয়। সায়রা আর সুমনা আজ একটু তাড়াতাড়ি ইউনিভার্সিটিতে চলে এসেছে। ক্লাস শুরুর আগে একটু হাঁটতে হাঁটতে দুজন আড্ডা দিচ্ছে। তুমি ঠিক আছিস, সুমি? মাথার মধ্যে ফিজিওলজি আর মাইক্রোবায়োলজি দুইটো যুদ্ধ করছে। বাহ, তুই তো আসলেই ডাক্তারের মতো কথা বলা শুরু করেছিস। আমি এখনো আইপিসি কোডগুলো দেখে মাথা গুলিয়ে ফেলি। সায়রা একটু হেসে বলল। সুমনা চোখ ছোট করে বলল, আর তোর কেস ডায়েরি পড়তে পড়তে আমার ইচ্ছে হয় আইন ভাঙি। তুই আইনের বই দিয়ে আমার মাথায় মারিস। ঠিক তখনই এলো ওদের বন্ধুরা, মাহি, আহির আর আয়ান। মাহি কানে হেডফোন ঢুকিয়ে গান গাইছে। আয়ান বলল, তুই যদি গান গাইতে থাকিস মানুষ তোকে খুঁজে পাবে না, হারিয়ে যাবে। ঠিকই, সরাসরি ব্লক লিস্টে। আহির বলল, মাহির গান শুনে আজ আমার গাছের পাতা শুকিয়ে গেছে। মাহি মুখ ফুলিয়ে বলল, তোমরা আমাকে পাত্তা দিচ্ছ না। আমি তোদের জন্য টিকটকে ভিডিও করছিলাম, আর কেউ বলে পাতাগুলো শুকিয়ে গেছে। সায়রা হেসে বলল, তোর ভিডিও দেখে তো কাল হোস্টেলের আন্টি বলছিল এই মেয়ে কুমারী না সেলিব্রিটি। সবাই হেসে গড়াগড়ি পড়ে। এই ছোট ছোট মুহূর্তগুলোই ছিল তাদের জীবনের অক্সিজেন। তাদের মাঝে আরো কিছুক্ষণ গল্প, হাসাহাসি, তারপর সবাই ক্লাসরুমে চলে যায়। ভার্সিটির ক্লাসরুম। প্রফেসর শাহানা ম্যাম আজ আইপিসি 302 ক্লাস নিচ্ছেন। তুমি যদি কাউকে খুন করো তাহলে তার শাস্তি কি হতে পারে? মাহি হঠাৎ করে বলল, ম্যাম, যদি কেউ মনের মানুষকে নিজের মনে না ধরে তাহলে কি সেটাও 302 এর আওতায় পড়ে? সারা ক্লাস হেসে ওঠে। ম্যাম মুখ শক্ত করে বলেন, মাহি, তোমার জন্য আমি স্পেশাল কোড লিখে রাখবো, আইপিসি 505। অকারণে হাসি, উস্কানি। অন্যদিকে আরিশ চৌধুরী। ঢাকার গুলশানের একটি বিলাসবহুল অফিস। আরিশ চৌধুরী বসে আছে তার কাজের ডেস্কে। সামনে কয়েকটা ফাইল, এক হাতে কফি আর অন্য হাতে একটা রোলেক্স ঘড়ি নিয়ে টাইম দেখছে। সেই হাইটে 6 ফুট, গায়ের রং ধবধবে সাদা চেহারা, পুরু আইব্রো, ঘন চুল, পাথরের মতো চোয়াল আর ঠোঁট হালকা তাচ্ছিল্যের ছাপ। তাকে দেখে বোঝা যায় এই মানুষটা আদেশ দেয়, অনুরোধ নয়। তার চোখে গভীরতা আছে, কিন্তু ভালোবাসা নেই। অন্তত সে নিজেই তাই ভাবে। আরিশ তাকিয়ে থাকে জানালার বাইরে। সন্ধ্যায় হোস্টেলে সায়রা, সুমনা, মাহি, আহির আর আয়ান একসাথে হোস্টেলের ছাদে বসে আছে। হাতে গিটার নিয়ে আহির গান শুরু করলো। সায়রা বলল, আহির, তুই না গান গাইলে হোস্টেলের কাকেরাও আর কা কা করে না। আয়ান বলল, আজকেও নাকি কেউ ক্লাসে বসেছিল না, সব গল্প শুনে সবাই ভাবছে এই ইউনিভার্সিটিতে সবাই নাট্যশিল্পী। সবাই হেসে ওঠে। তারপর তারা আরো কিছুক্ষণ গল্প করে, যে যার যার রুমে ঘুমাতে যায়। সকালের ইউনিভার্সিটি রোড। ঢাকা শহরের রোদে আজ যেন অস্থিরতা। হোস্টেলের গেট দিয়ে বের হতেই সায়রা আর সুমনা হাসতে হাসতে ক্যাম্পাসের দিকে হাঁটছে। সুমি, তোর মনে হয় না আমাদের লাঞ্চ মেনুটা বদলানো উচিত? অবশ্যই, প্রতিদিন ডিম দিয়ে ডাল, এই জন্যই তোর মনে আইপিসি কোড ঢুকছে না। এই নিয়ে হাসাহাসি চলছিল। ঠিক তখন হঠাৎ পেছন থেকে একটা ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ হর্ন বাজিয়ে পাশ দিয়ে গিয়ে হঠাৎ ব্রেক কষে থেমে গেল। দরজা খুলে নামলো একজন মানুষ, যাকে দেখলেই মনে হয় যেন একটা দুর্দান্ত বিজনেস থ্রিলার হিরো। আরিশ চৌধুরী। একটা কালো শার্ট, স্লিভ ভাঁজ করা, হাতে স্মার্ট ঘড়ি, পেছনে চুল হালকা এলোমেলো। চোখে ঠান্ডা ঘৃণা, মুখে তাচ্ছিল্য আর হাঁটলো স্টাইলের স্পষ্ট অহংকারে। আর দেখে কে? সায়রা চোখ সরে না। আবার আপনি? সায়রা বলল গরম গলায়। আরিশ বলল আরিশ বলল, সড়কে হাঁটা শিখেননি নাকি? আপনি তো সবখানে ঝামেলা করতে আসেন। হ্যাঁ, আর আপনি সবখানে সুপারস্টার হয়ে ঢোকেন। রাস্তায়ও কি আপনার কোম্পানির স্পন্সর? না, তবে স্পন্সর করলে প্রথমেই আপনাকে বাদ দিতাম। আরিশ এদিক ওদিক তাকিয়ে বলে, তুমি কি প্রতিদিন এই রাস্তা দখল করে হাঁটো? সায়রা রেগে ওঠে, আপনি কি প্রতিদিন গাড়ি নিয়ে সিনেমার হিরো সাজেন? রাস্তা কারো বাবার না, বুঝেছেন? আরিশ ঠান্ডা গলায় বলল, তাই তো বলছি, আপনি ভাবেন সবকিছু আপনার, আচরণই তো সেই টাইপ। সায়রা গর্জে উঠল, আমি তো ভাবছিলাম আপনাকে আর কখনো দেখবো না, কিন্তু আপনি তো যেন আমার জীবনের ট্রাফিক জ্যাম। যেখানেই যাই সেখানেই আপনি।
আরিশ এক পা সামনে গিয়ে বলল, তুমি ভুলে যাচ্ছ, তুমি নিজের কথা হারাচ্ছ। তুমি বললেই সব ঠিক নয়, আর আমি কোনো কারণে এসেছি এখানে, তোমার মতো রাস্তায় হাঁটার লাইসেন্স চেক করতে না। হ্যাঁ, এবার আসল কারণ। আরিশ এসেছিল পাশের বিল্ডিং এর নিচতলায় থাকা অফিসের একটি মিটিং এ। হুট করে এই রাস্তায় নামতে বাধ্য হয়। এই ব্যস্ত সময়ে সে দেখে সেই চেনা ঝগড়ুটে মুখ। একটা কথা বলি, সায়রা বলল দাঁতে দাঁত চেপে। আপনার অহংকার আর দাম্ভিকতা যদি বিক্রি করতো তাহলে আপনি এত কোটিপতি হতে পারতেন না। আপনি হতে পারতেন একটা ঘৃণা কেন্দ্রিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আরিশ হেসে গাড়িতে উঠে চলে গেল। যাওয়ার আগে জানালা খুলে শুধু বলল, তোমার কথাগুলো এত ফালতু, কানে দিলে কনস্ট্রাকশন শুরু হয়। দুজনের ঝগড়া দেখে সুমনা কান চেপে ধরল। আর তখনই পাশ থেকে মাহি, আহির আর আয়ান চলে আসলো। মাহি কানে ফিসফিস করে, এদের ঝগড়া শুনলে মনে হয় এক একটা রোমান্টিক থ্রিলার চলছে, কিন্তু শেষ দৃশ্যই খুন হবে কেউ না কেউ। আয়ান হেসে বলল, এই দুজনকে যদি একসাথে প্রজেক্ট দিত, ফাইল না জ্বলতো, দুজনেই হসপিটালে থাকতো। আহির গিটার হাতে বলল, তুমি গান গাইতে যাচ্ছি, কেউ মারামারি করিস না। তুমি যদি আমার হইতে, তাও ঝগড়া করিতে। সায়রা রেগে বলে, আহির, এই গানের কথাগুলো আবার বললে আমি তোর গিটার ফেলে দেব। লাঞ্চ টাইম, ক্যাফেটেরিয়া। বন্ধুরা মিলে বসেছে হোস্টেলের ক্যাফেতে। তরকারিতে ঝাল, কথার হাসি, টেবিলে নাটক। মাহি বলল, আজ যদি কেউ আমার প্রেমে না পড়ে, আমি ফেসবুকে লিখে দেবো আমি আজীবন একা। সায়রা বলল, তোর প্রেমে পড়তে গেলে আগে তো হজম শক্তি চাই, প্রতিদিন তোর 4টা গল্প আর 6টা গানের ডায়লগ। আহির বলে, আমার মনে হয় মাহি একদিন সত্যিকারের কারোর জন্য কাঁদবে, তখন আমরা ওর চোখে স্যালাইন দিয়ে যাব। আয়ান, না রে ভাই, ও তখন লাইভে যাবে। এটা আমার চোখের পানি না, এটা সাকসেসফুল হার্টব্রেক লাইভ। সুমনা একটু চুপচাপ ছিল, তার চোখে কোথায় যেন একটা শূন্যতা। সায়রা পাশে গিয়ে হাত রাখে, তুই ঠিক আছিস তো? সুমনা মাথা নাড়ে, আমি ঠিক আছি। মানুষ মাঝে মাঝে ভিতর থেকে নিঃশব্দে ভেঙে যায়, কেউ টেরও পায় না, বন্ধুরা সবাই চুপ করে যায় এক মুহূর্তে। তারপর আহির ধীরে ধীরে গিটার বাজায়, গান গায়, ভেঙে পড়লেও আবার গড়ে নিব, তুই আছিস পাশে, এই আমার ভরসা। সুমনার চোখে জল আসে, সে বলল, আহির, তোকে আজ প্রথমবার একটু ভালো লাগলো, কিন্তু কাল আবার ঝগড়া করব, ঠিক আছে? এই দিন এভাবে কেটে যায়। পরের দিন ভার্সিটির গার্ডেন সাইড। বন্ধুরা আজ আবার জমেছে। মাহি, আহির, আয়ান আর প্রীতম ফিরে এসেছে। প্রীতম গাল ভর্তি হাসি নিয়ে বলল, হ্যালো বাংলাদেশ, আমি ফিরেছি। ভাবছি আমার স্কলারশিপটা ম্যানেজ না করতে পারবো, দেখো ফিরেই গেছি। সায়রা চোখ বড় বড় করে বলল, প্রীতম, তুই কোথায় ছিলি রে? মাহি দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল, ওয়েলকাম ব্যাক হিরো ভাই। বিদেশে গিয়ে কতজনের মন ভেঙেছিস। আহির গান গাইল, বন্ধু ফিরে এলো, মনটা আজ দোলা খায়। আয়ান বলল, আমাদের ফ্রেন্ড গ্রুপ তো এখন পাকা নাটকের দল। প্রীতম ফিরছে আর সায়রা আরিশ ঝগড়া হচ্ছে লাইভ। মাহি বলল, ভাই আমি চাই সায়রা আরিশ একটা নাটকের একসাথে অভিনয় করুক। নাটকের নাম আমি তোরে সহ্য করতে পারি না। সবাই হেসে লুটোপুটি খায়। সায়রা মুখ শক্ত করে বলে, আমি আর এই ছেলে এক ফ্রেমে থাকলে পৃথিবী ঘুরে যাবে। সন্ধ্যায় বন্ধুরা খেতে এসেছে। ব্ল্যাক মার্সিডিজ থেকে আরিশ নামলো। ক্যাফের পাশে পার্কিং লটে কোনো ক্লায়েন্ট ড্রপ দিতে এসেছে। সায়রার চোখ গেল তার গাড়ির দিকে। আরিশ চোখে চোখ পড়তেই, আবার তুমি, আবার আপনি, দুজন একসাথে বলল। তারপর আবার চুপ। এবার কোন গেট খুলেছেন? এটাও কি আপনার বিজনেস এরিয়া? না, এটা তোমার উপস্থিতি নষ্ট করার এলাকা। আমি যাচ্ছিলাম, কিন্তু তুমি আসার পরে ভাবলাম একটা ঝগড়া করে যাই। সায়রা দাঁত চেপে বলল, আপনি মজার মানুষ না, আপনি পেইনফুল মানুষ। আপনার সাথে ঝগড়া করতে গিয়ে আমার শ্বাসকষ্ট হয়। তোমার কথাগুলো শুনে যে কেউ হাঁপানি রোগী হয়ে যেতে পারে। আহির আর আয়ান পাশে দাঁড়িয়ে বলছে, এই দুজনকে বক্সিং রিংয়ে ছেড়ে দিলে সিনেমার 100 কোটি কালেকশন। সন্ধ্যা 7টা। বৃষ্টি পড়ছে টিনের চালে, রাস্তার জলের ঢেউ। ফুটপাতের এক কোনায় ভিজে বসে আছে ছোট্ট একটা ছেলে, সায়েম। ভেজা জামা কাপা হাত, চোখে আতঙ্ক। ঠিক তখনই একটি কালো গাড়ি ধীরে ধীরে থামে। গাড়ির জানালা নামে। ভিতরের থেকে বেরিয়ে আসে সেই পরিচিত চোখজোড়া, আরিশ চৌধুরী। এই ছেলেটা এখানে বসে কাঁদছে কেন? রিফাত, ছাতা দাও, আমি নামছি। ছেলেটার সামনে এসে বসে পড়ল আরিশ। তোমার নাম কি? সায়েম। বাসা কোথায়? নোয়াখালীতে। ছেলেটি ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি মামার বাসায় এসেছিলাম, আমার মামাতো ভাইয়ের সাথে বাহিরে বের হয়েছি, কিন্তু এখন আর আমার ভাইকে দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করেছি, আমি হারিয়ে গেছি। আরিশ কথাগুলো শুনে চারদিকে চোখ বুলালো, একটা মানুষকেও দেখা যাচ্ছে না। মনে মনে ভাবলো, এখানে একা ছেড়ে যাওয়া উচিত হবে না। আরিশ ছেলেটিকে নিজের গাড়িতে তুলল। রিফাত পাশে কাঁধে হাত রেখে শান্ত করছে।
আরিশ ঠান্ডা গলায় বলল, তোমার মা বাবার নাম্বার জানো? না। আরিশ জিজ্ঞাসা করলো, আর কি জানো? আমি এখানে কিছুই চিনি না। আমি শুধু জানি আমার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ইউনিভার্সিটির নাম জানি না। আর কি জানো? আপুর নাম সায়রা। সে ল নিয়ে পড়ছে। আরিশ থমকে গেল। সায়রা? না, এমন নাম তো অনেকেরই হয়। একেই তো সবকিছু সায়রা নামের সঙ্গে জুড়ে ফেলা হয় না? রাত ৮টা, চৌধুরী ভিলা। আলোকিত, কিন্তু আজ আলো একটু অন্যরকম। ছেলেটা খাবার খাচ্ছে আরির সামনে দাঁড়িয়ে। জিনাত চৌধুরী এসে বললেন, এই ছেলেটা কার? আম্মু অফিস থেকে বাড়িতে আসছিলাম, পথ দেখে এই ছেলেটা বাসার নাম্বার জানে না, বাসার ঠিকানা জানে না, এরকম শুনশান রাস্তায় চলে আসা কি ঠিক? তাই নিয়ে আসছি, কালকে দেখি কি করা যায়। জিনাত চৌধুরী, বেশ করেছো, ভালো কাজ করেছো। একে এখানে রাতে থাকতে দাও। ওদিকে রিফাত ল্যাপটপ খুঁজছে। ঢাকাতে যত ইউনিভার্সিটি আছে যেখানে ল পড়ানো হয় সেই তালিকা তৈরি করছে। ঠিক তখনই রাত ৯টা, নোয়াখালী। সায়রার মা ফোন করলেন কাপা গলায়, সায়রা, তোর ভাই আজ সন্ধ্যার পর থেকে নিখোঁজ। কি? ২ দিন আগে তোর মামা আমাদের বাড়িতে এসেছিল, সাথে তোর মামাতো ভাই রফিক এসেছিল। যাওয়ার সময় সায়েমকে নিয়ে গেছে। এখন তোর মামা কল দিয়ে বলছে রফিক সাথে বিকালবেলা বের হয়েছিল, কিন্তু রাফি বাসায় আসছে, ও আসেনি। ওকে খুঁজে পাইনি। পুলিশ কমপ্লেন করব। সায়রা হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে কাঁপছে। হাত থেকে মোবাইল পড়ে যেতে যেতে ধরে ফেললো সুমনা। কি হয়েছে? সায়েম সায়েম হারিয়ে গেছে। পরদিন সকাল। সায়রা ছুটছে, ফোনে ফোন করছে। চোখে কারো ঘুম নেই। আরিশ দাঁড়িয়ে আছে ছাদে। ঢাকার বৃষ্টি ভেজা হাওয়ায় চুল উঠছে। চোখে হালকা ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের গেট। সায়রা চুপচাপ দাঁড়িয়ে। হঠাৎ সামনে গাড়ি থামে। আরিশ নামলো, সঙ্গে সায়েম। ভালো লাগছে তোমাকে দেখে। আরিশ বলল, তুমি তুমি তোমার ভাইয়ের পাশে? সায়েম দৌড়ে বোনকে জড়িয়ে ধরল। সায়রার চোখে জল। হালকা কাপা গলায় বলল, তুই কোথায় ছিলি? এই ভাইয়া, উনি আমাকে সাহায্য করেছে। সায়রার চোখে আরিশের চোখ। কোনো কৃতজ্ঞতা নেই, শুধু রাগ। তুমি আবার আমার জীবনে এলে কেন? আই ডোন্ট নো। আমি চাইনি, কিন্তু ভাগ্য বুঝি মজা পায়। তুমি সবসময় ঝামেলা নিয়ে আসো, আর তুমি সবসময় গর্জে ওঠো। চারপাশের লোকজন জড়ো হচ্ছে। সায়রা ফিসফিস করে বলল, থ্যাঙ্কস বলবো না, কারণ তুমি এটা করেছিলে বলেই তোমার ইগো বাড়বে। তুমি আমার ইগোর অস্তিত্ব জানো? ইন্টারেস্টিং। আবার শুরু ঝগড়া। কিন্তু এবার কিছুর শুরু যেন হলো। শেষ দৃশ্য। রাতে আরিশ একা ছাদে। রিফাত এসে বলল, স্যার, শুড আই ডিলেট দ্য কিড ফটো ফ্রম দ্য ফাইল? নো, লেটস ইট স্টে। কিছু জিনিস স্মৃতি হয়ে থাকুক। আরিশ আকাশের দিকে তাকায়, মনে মনে বলে, তাকে এড়াতে চাই, কিন্তু হঠাৎ জীবন তার গল্পে আমার সাথে জড়িয়ে দেয়। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চোখ রাখুন ভয়েস বাই মাই সাথে।